আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। যদি নাও থাকো কোনো সমস্যা নেই, আজকে আমি তোমাদের পরীক্ষায় আসার মতো 5টা সিকিউ যে চ্যাপ্টার থেকে আসবে, তোমরা যাতে 50 মার্ক ভালোভাবে অ্যান্সার করতে পারো, সেই 5টা চ্যাপ্টার থেকে আমি তোমাদের সূত্রগুলো ভালোভাবে বুঝিয়ে দিব, কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করে দিব। গতানুগতিক 7-8 ঘন্টার ক্লাস হবে না, এটা 30 মিনিটেই আমি 5টা চ্যাপ্টার শেষ করে দিব। 7-8 ঘন্টার ক্লাস করেও অনেকে এক্সাম খারাপ করো, বাট এই ক্লাসটি করলে আশা করি তোমাদের এক্সামটা খারাপ হবে না। সো ক্লাসটা শুরু করা যাক। দেখো, তাপগতিবিদ্যা আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে মাস্ট একটা সিকিউ আসবে। সো শুরু করা যাক। তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক আমরা জানি, C/5 ইকুয়াল টু F-32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু K-273 ডিভাইডেড বাই 5। এই সূত্রটা আমরা মুখস্থ করব। আর এটা দিয়ে কিভাবে ম্যাথ আসে, এটা দিয়ে ধরো তোমাকে C/5 দিয়ে দিল আর ফারেনহাইটের একটা মান দিয়ে দিল, তোমার সিটা দেওয়া থাকলো না, তখন তুমি এই দুইটা সমীকরণ নিবা, তারপর তুমি সি এর মানটা বের করবা। একটা ম্যাথ প্র্যাকটিস করা যাক। দেখো, একটি কক্ষে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের মান কত? সেলসিয়াস C/5 নিবা, আর কিসে বের করতে বলছে? ফারেনহাইটে। তো আমরা F-32 ডিভাইডেড বাই 9 দুটা নিব। সো এটা নিলাম। এরপর দেখো 30 দেওয়া আছে সির মান, 30 ডিভাইডেড বাই 5, এরপর ক্যালকুলেশন করলেই আমরা অ্যান্সার পেয়ে গেছি। এরপর দ্বিতীয় টপিকে যাওয়া যাক। বিভিন্ন স্কেলে তাপমাত্রার পরিবর্তনের মধ্যে সম্পর্ক। এই ডেল C/5, ডেল F/9, ডেল K/5 এরকমই আসবে। পরিবর্তনের সম্পর্কতে বলবে যে তাপমাত্রার পরিবর্তন এত হয়েছে, ধরো সেলসিয়াসেরটা দিল, তুমি ফারেনহাইটেরটা বার করলে, এরকম ম্যাথই আসবে। এই সূত্রটা মাস্ট মুখস্থ করা লাগবে। এই টাইপের ম্যাথ আসলে সূত্র জানলেই তুমি পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখন নতুন টপিকে যাওয়া যাক। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সূত্রটা হচ্ছে ডেল কিউ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল কিউ কি? তাপ শক্তির পরিবর্তন। ডেল ইউ কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। প্লাস ডেল ডাব্লিউ কি? কৃত কাজ। এখন কথা হচ্ছে, তোমাকে ধরো ডেল ইউ আর ডেল ডাব্লিউ দিয়ে দিল, তোমাকে তাপ শক্তির পরিবর্তন বের করতে বললো, তখন তোমরা দুটা যোগ করলে। আবার মাঝে মাঝে ধরো ডেল ইউ দিয়ে দিল আর ডেল কিউ দিল, তাহলে ডেল ডাব্লিউ বের করতে কি ডেল কিউ থেকে ডেল ইউ বিয়োগ করে দিলা। তো আশা করি বুঝতে পারছো। আর কিছু শর্ত আছে, এটা কখন পজিটিভ হবে ডেল কিউ ইউ ডাব্লিউ, বা কখন নেগেটিভ হবে, এটা মাস্ট মুখস্থ করা লাগবে। কারণ ম্যাথে তো অনেক সময় বলবে যে শর্তগুলো দিয়ে দিবে, তখন কোনটা পজিটিভ নেগেটিভ হবে বুঝতে পারবে না। তো এটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা মুখস্থ করে নেবে, কারণ সিকিউ অ্যান্সার করতে লাগবে। এই দেখো, ডেল কিউ কখন পজিটিভ হবে? সিস্টেম পরিবেশ থেকে তাপ গ্রহণ করলে, সিস্টেম যখন পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে, প্রশ্নে বলা থাকবে, তখনই ডেল কিউটা মাস্ট পজিটিভ হবে। আশা করি বুঝতে পেরেছো। আর সিস্টেম পরিবেশে তাপ বর্জন করলে, সিস্টেম যখন বলা থাকবে প্রশ্নে যে সিস্টেম পরিবেশের তাপ বর্জন করছে, ডেল কিউ যদি প্লাস দেওয়া থাকে, তুমি তাও ডেল কিউটা মাইনাস করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ডেল ইউ, সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে, সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে তোমার ডেল ইউ পজিটিভ হবে। সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে ডেল ইউ নেগেটিভ হবে। এখন ধরো মাইনাস দেওয়া থাকলো ডেল ইউ, কিন্তু সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে, তখন তুমি প্লাস দিয়ে দেবে, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস। ডেল ডাব্লিউ, সিস্টেম পরিবেশের উপর কাজ করলে, যখন সিস্টেমটা পরিবেশের উপর কাজ করবে, প্রশ্নে লেখা থাকবে, তখন ডেল ডাব্লিউটা পজিটিভ হবে। আর পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে ডেল ডাব্লিউটা নেগেটিভ হবে। এটা মুখস্থ করে নেবে, কারণ এই তোমার এইগুলা জানা লাগবে, কখন পজিটিভ নেগেটিভ হবে। ম্যাথ করতে তোমার গুলাই ফেলবা, কারণ বুঝবা না কখন পজিটিভ নেগেটিভ হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন নতুন টপিকে যাওয়া যাক। এখন দেখো সমচাপ। সমচাপে এই সূত্রটা আমরা একটু আগে যেটা শিখলাম, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আমরা কি জানি? ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডেল ভি। এটা আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এই যে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল ভি। এরপর সমায়তন, সমায়তনে ভিটা কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্ট থাকায় তোমার ডাব্লিউটা জিরো হয়। যেহেতু ডেল ভি এটা জিরো হয়ে যাবে, তাহলে কি হয়? দেখো, ডেল ভি যদি জিরো হয়, পি ইন্টু জিরো, জিরোই তো হবে, তাহলে কি ডাব্লিউটা জিরো হয়ে গেছে। আর না বুঝলেও এই সমায়তন বললে ডেল ডাব্লিউটা তোমরা জিরো দিয়ে দিবা, তখন কি হবে? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ, সূত্রটা তখন চেঞ্জ হয়ে যাবে, মানে ডেল ডাব্লিউটা জিরো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে সমষ্ণ। সমষ্ণতে ডেল ইউটা আর কি জিরো হবে, ডিরেক্ট মুখস্থ করে ফেলাবা। তাহলে আমরা কি জানি? ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। সো যেহেতু ডেল ইউ সমষ্ণতে জিরো, তাই তখন সমষ্ণ যখন প্রশ্ন বলা থাকবে, তোমরা ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ সূত্র ইউজ করবে। এরপর হচ্ছে রুদ্ধতাপীয়। ডেল কিউ ইকুয়াল টু জিরো হবে রুদ্ধতাপীয়তে,
যেহেতু এটা জিরো, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটা তো জিরো হয়ে গেল, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস ডেল ইউ। আশা করি বুঝতে পেরেছো। সূত্রতে যখন আর কি এইগুলা দেওয়া থাকবে, এই শর্তগুলা, তখন তোমরা কিউ কখনো জিরো হবে, তো যখন সমষ্ণ থাকবে তখন তোমার ইউ জিরো হবে। আশা করি বুঝতে পেরেছো। এটাও একটু মুখস্থ করে নিও, বা যারা বুঝেছো তো বুঝলে, আর না বুঝলে মুখস্থ করে নিবা। এখন পরীক্ষায় আসার মতো একটি গুরুত্বপূর্ণ টপিক, এখানে দেখো কিউ1 হবে হলো ঠান্ডা প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ। যখন তোমাকে ঠান্ডা বা শীতল বলবে তখন তোমরা সেটাকে কিউ1 ধরবে। আশা করি বুঝতে পেরেছো। কিউ2 হচ্ছে পরিবেশে যে তাপটা বর্জিত হবে, প্রশ্নে লেখা থাকবে পরিবেশে বর্জিত হয়েছে, সেটাকে তোমরা কিউ2 ধরবে। ডাব্লিউ হচ্ছে কম্প্রেসার কর্তৃক কৃত কাজ। এরপর ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়, কিউ2 মাইনাস কিউ1। কিউ2 কি পরিবেশে বর্জিত তাপ মাইনাস ঠান্ডা প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ। এখন দেখো কার্য সম্পাদন সহগ, কার্য সম্পাদন কে ইকুয়াল টু কিউ1 বাই ডাব্লিউ। কিউ1 কি ঠান্ডা প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ ডিভাইডেড বাই এই কৃত কাজটা, আর ডাব্লিউ ইকুয়াল টু এই যে আমরা তো লিখছি কিউ2 মাইনাস কিউ1। এখন একটা ম্যাথ করা যায়। একটি রেফ্রিজারেটরে কার্য সম্পাদন সহগ 2.5 একটি শীতল তাপধার হতে 300 জুল তাপ গ্রহণ করে। রেফ্রিজারেটরটি চালানোর জন্য কম্প্রেসার কর্তৃক কৃত কাজ কত। এখন দেখো এখানে কার্য সম্পাদন সহগ 2.5, এই যে কার্য সম্পাদন সহগ কি কে, কে হলো 2.5, আর সূত্রটা আগে লিখে নিলাম কে ইকুয়াল টু কিউ বাই ডাব্লিউ। কে কি দেওয়া আছে 2.5, সো কে 2.5 লিখে নিবা। দেন হচ্ছে দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, একটি শীতল তাপধার হতে 300 জুল তাপ গ্রহণ করে। 300 জুল তাপ কোথা থেকে গ্রহণ করে, শীতল। এখানে দেখো ঠান্ডা প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ, ঠান্ডা বা শীতল সেম, তাহলে কিউ1 হবে 300। এই দেখো কিউ1 300, আর ডাব্লিউটা এই সাইডে নিয়ে কেটা নিচে নিছি। কে কত হবে, কার্য সম্পাদন সহগ হলো কে হবে 2.5। উত্তর কি এসেছে, 120 জুল। আশা করি বুঝতে পেরেছো। এখন একটি গুরুত্বপূর্ণ টপিকে যাওয়া যাক, এনট্রপির পরিবর্তন। এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য ধরো ডিরেক্ট এসে পড়তে পারে, সিকিউতে হামারি আসে না এবছর, বিশেষ করে ইম্পর্টেন্ট না, আবার আসতেও পারে, বলা যায় না, কারণ এতগুলা বোর্ড কোন বোর্ডে আসবে না আসবে। সো দেখো এনট্রপি পরিবর্তন কি হবে, যখন তাপমাত্রার পরিবর্তন বলবে তখন এম এস লন টি2 বাই টি1, টি2 বাই টি1 হবে। আশা করে বুঝতে পেরেছো। আর যখন দশার পরিবর্তন বলবে এমএলভি বাই টি, এমএলভি কখন হবে, বাষ্প থেকে তরল বা তরল থেকে বাষ্প, বাষ্প থেকে তরল বা তরল থেকে বাষ্প, মানে দুইটার যে কোনো এক্সচেঞ্জ হবে। আর এমএলএফ বাই ভি কখন হবে, ও এমএলএফ বাই টি হবে, এখানে ভুল লেখা হয়েছে, এমএলএফ বাই টি। এটা কখন হবে, ধরো কঠিন বা বরফ থেকে তরল, তরল থেকে বরফ। আশা করি বুঝতে পেরেছো। ইতিমধ্যে আমাদের প্রথম চ্যাপ্টারটি শেষ হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন নতুন চ্যাপ্টারে যাওয়া যাক, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। প্রথম সূত্র দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচনের সূত্র কি, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখানে এল ইকুয়াল টু চূড়ান্ত দৈর্ঘ্য, এখানে কিন্তু এলটা হবে চূড়ান্ত দৈর্ঘ্য, আর গতিশীল দৈর্ঘ্য বলতে পারি, মানে প্রশ্ন যেটা থাকে। আর এল নটটা কি হবে, আদি দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্য। সূত্রটা মনে রাখবে, এল নট দেওয়া থাকলো, এরপর ভি স্কোয়ার বা সি স্কোয়ার দেওয়া থাকলো, এল বের করতে দিতে বলতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এরপর সময় সংকোচন কি হবে, টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ধরো টি নট দেওয়া থাকলো, টি বের করতে বললো, মানে এগুলাও দেওয়া থাকলো। টি কি হবে, গতিশীল সময়টা, টি হবে গতিশীল সময়। টি নট হচ্ছে স্থির সময় বা নিশ্চল সময়। স্থির সময় বা নিশ্চল সময়ের কথা বলা থাকলে সেটাকে তোমরা টি নটের মান ধরবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি মহাকাশের কথা বলে তখন সবগুলোই নট হবে, এল নট বা টি নট, প্রশ্নে যদি মহাকাশ রিলেটেড কিছু থাকে। এরপর হচ্ছে ভর। ভরেরটা দেখো, এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম হচ্ছে গতিশীল বল, এম নট হচ্ছে নিশ্চল ভর। এগুলো ভালো করে মুখস্থ করবে, মুখস্থ করলে ডিরেক্ট অনেকগুলা গ নাম্বারে প্রশ্ন পেয়ে যাবে, তোমরা ডিরেক্ট অ্যান্সার করে দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখন নতুন টপিকে যাওয়া যাক, ভর শক্তির সম্পর্ক। ভর শক্তির সম্পর্কর আমরা একটা সূত্র জানি, এটা আগে থেকে, মোট গতিশক্তি। মোট গতিশক্তি কি হবে, ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই যে আইনস্টাইনের সূত্রটা। এটা ভর কোনো কিছু দেওয়া থাকলে বা তখন তোমরা ইজিলি বের করতে পারবে। আর বস্তুর গতিশক্তি যখন বের করতে বলবে, ইকে ইকুয়াল টু এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। এম নট ওই যে আমরা পড়েছিলাম, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা দিয়ে আমরা বের করে ফেলবো আর কি। এম নট যদি দেওয়া থাকলে তো দেওয়া থাকলো, নিশ্চল ভর, তখন তো আর বের করা লাগবে না, ডিরেক্ট অ্যান্সার আমরা বস্তুর গতিশক্তি বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এরপর আলোক তড়িৎ ক্রিয়া।
এটা হচ্ছে দেখো, আলোক তড়িৎক্রিয়ার সূত্র হচ্ছে আপতিত ফোটনের শক্তি ইকুয়াল টু কার্যপেক্ষক প্লাস সর্বোচ্চ গতিশক্তি। ভালো করে বোঝার চেষ্টা করো। যখন তোমাকে অনেক সময় ডিরেক্ট কার্যপেক্ষক বের করতে দিতে বলতে পারে, তোমাকে বললো কার্যপেক্ষ বের করো, তখন তোমরা কি সূত্র লিখবে? কার্যপেক্ষ ইকুয়াল টু এইচ ইন্টু এফ নট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর ডিরেক্টও আসতে পারে, আলোক ফোটনের শক্তি বের করতে বলতে পারে, আর এই দুইটা দেওয়া থাকলো। এখন দেখো এটাকে কি লেখা যায়, এইচ এফ, এফ হলো কম্পাঙ্ক আর এইচ এর মান তো ফিক্স তোমরা জানোই। এরপর কার্যপেক্ষক এইচ এফ নট, সর্বোচ্চ গতিশক্তি কি হাফ এম ভি স্কোয়ার। এই যে এটাকে ডাব্লিউ লেখা যায়, কার্যপেক্ষককে ডাব্লিউ নট লেখা যায়, ডিরেক্ট কার্যপেক্ষক বের করতে দিতে পারে। সর্বোচ্চ গতিশক্তিকে ই কে ম্যাক্স লেখা যায়। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো ই কে ম্যাক্স হাফ এম ভি স্কোয়ার আমরা এই যে লিখেছি এখানে। সো আরেকটা লেখা যায় ইভিএস, এটা লেখা যায় ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তখন ভি ম্যাক্স বের করতে দিলে রুট ওভার 2 ইভিএস ডিভাইডেড বাই এম, এটা তোমরা লিখতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই চ্যাপ্টারের এই সূত্রগুলো মোটামুটিভাবে মুখস্থ করলে তোমরা আশা করি অ্যান্সার করতে পারবে। যেমন তোমাকে কার্যপেক্ষকই বের করতে দিতে পারে, তখন তোমরা এই যে ডাব্লিউ নট ইকুয়াল টু এইচ এফ নট, এফ নট দেওয়া থাকলো বের করে ফেললা, বা আপতিত ফোটনের শক্তি ইকুয়াল টু এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারলা যখন কার্যপেক্ষ বা সর্বোচ্চ গতি শক্তি বের করে। আর এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে ভিএস কি? ভিএস হচ্ছে নির্বৃত্ত বিভব, তোমাদের নির্বৃত্ত বিভবও বের করতে দিতে পারে, তখন তোমরা এটা এই সাইডে নিয়ে বের করে ফেলবা। আর ক্যালকুলেশন তো তোমরা পারবাই। এখন নতুন টপিকে যাওয়া যাক। এখন আমরা শুরু করব ভৌত আলোক বিজ্ঞান। দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান সমান কি হবে? 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এটা তো আমরা জানি, আর না জানলেও মুখস্থ করে ফেলবো। তোমাদের ধরো পথ পার্থক্য দেওয়া থাকলো, তাহলে দশা পার্থক্য কিভাবে বের করবা? দেখো এই সূত্রটা মুখস্থ রাখো, তাইলে পারবা। দেখো দশা পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য দিলে পথ পার্থক্য কিভাবে বের করবা? এই যে দশা পার্থক্য সূত্র লিখবা, 2 পাই বাই ল্যামডা লিখলা ইন্টু পথ পার্থক্য। যেহেতু দশা পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্যটা তুমি আর কি মানটা আর কি লিখে নিবা। আর আমি তো ডিরেক্ট করে ফেলাইছি, পথ পার্থক্য এখানে লিখছি, দশা পার্থক্যটা এই সাইডে নিয়ে ক্যালকুলেশন করে ফেলাইছি। বুঝতে পারবা? একটু দেখে নাও, আশা করি বুঝতে পেরেছো। মানে এপিট ওপিট করে মানটা বের করে ফেলানো হয়েছে। এরপর হচ্ছে ব্যতিচার। ব্যতিচার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সূত্রগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। উজ্জ্বল ডরার জন্য ব্যতিচার কি হবে? উজ্জ্বল ডরার জন্য ব্যতিচার হবে হলো এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর অনেকের প্রশ্ন থাকবে এটা কি? এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যখন চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকবে সেটা হবে এ। আর এক্সএন কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরমটা এক্সএন হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এনতম ডোরার দূরত্ব, উজ্জ্বল ডোরার দূরত্ব। তখন কি হবে? এই যে এন ল্যামডাটা লিখবা, তারপর লিখবা ডি, এই যে দূরত্বটা তোমার কেন্দ্রীয় চরম থেকে যে ডোরার দূরত্বটা, এটা হচ্ছে ডি ডিভাইডেড বাই এ, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আশা করি বুঝতে পেরেছো। আর না বুঝলে আরেকবার বলি, কেন্দ্রীয় চরম থেকে এনতম ডোরার দূরত্ব হচ্ছে এক্সএন, এক্সএন সমান আগে লিখবা এন ল্যামডা, এই যে আমরা এন ল্যামডা তো পড়ছি, ইন্টু ডি দিবা আর নিচে এ দিবা। এটাও সেম। এটা দেখো এ সাইন থিটা ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, এটা হবে হলো অন্ধকার ডোরার জন্য। এখন এটার কেন্দ্রীয় চরম থেকে অন্ধকার ডোরার দূরত্ব কি হবে? তখন সূত্র হবে xn ইকুয়াল টু এই যে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, এটা লিখে নিলা। এরপর আমরা কি এক্সট্রা অ্যাড করছিলাম ওটাই দেখো, ডি বাই এ, এখানে আমরা ডি বাই অ্যাড করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন নতুন টপিকে যাওয়া যাক। ডোরা প্রস্থ, এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। ডোরা প্রস্থ হচ্ছে হলো এক্স ইকাল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। আর ডোরা ব্যবধান হচ্ছে এক্স ইকাল টু ল্যামডা ডি বাই এ। এখানে দুইটার পার্থক্য কি দেখো, এখানে দুইটার পার্থক্য হচ্ছে ডোরা প্রস্থতে কিন্তু 2 দিয়ে ভাগ থাকবে এক্সট্রা, কিন্তু ডোরা ব্যবধানে 2 দিয়ে ভাগ থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। এখন অপবর্তন, অপবর্তন পুরোপুরি উল্টা তোমার, আমরা যেটা পড়লাম একটু আগে ব্যতিচার যেটা পড়লাম, ব্যতিচারের উল্টা। অপবর্তন হচ্ছে ব্যতিচারের পুরোপুরি উল্টো। এখন দেখো একক চিরের দরুন অপবর্তন উজ্জ্বল ডোরা এ সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস ল্যামডা ডিভাইডেড বাই 2, এই যে পুরোপুরি উল্টা হয়ে গেছে, খালি প্লাসটা দিলে আর কি ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আর অন্ধকার ডোরার জন্য কি হবে? এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, মানে আগে যেটা শিখছিলাম এটার উল্টা। আগেরটা ছিল কি? উজ্জ্বল ডোরা এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, যখন অপবর্তন একক চিরের দরুন অপবর্তন, এটা সাধারণত একক চিরের জন্য হয়।
আমাদের এখন এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, এখন আমরা নতুন চ্যাপ্টারে যাব। চলতড়িৎ। চলতড়িতের একটা মহা গুরুত্বপূর্ণ সূত্র আমরা জানি, তাও বলি। আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে আর হচ্ছে নর্মাল যে রোধ, রো হচ্ছে আপেক্ষিক রোধ, এরপর হচ্ছে এল ইকুয়াল টু তারের দৈর্ঘ্য। এ কি হচ্ছে? এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ধরো তোমাকে কোনো এল এর বা এর মান দিয়ে দিল আর রোর মান দিয়ে দিল, আর বের করতে বললো, বের করে ফেলবা। বা আর এ এল দিল, তো রো বের করে ফেলতে পারবা ওই সাইডে সব নিয়ে এক একটা, আর রো ওই সাইডে রেখে। আশা করি বুঝতে পারছো। আর একটা শর্টকাট এমসিকিউ তো অনেক গুরুত্বপূর্ণ। আর রোধের তারকে টেনে এন গুণ করলে তারের বর্তমান রোধ এন স্কোয়ার ইন্টু আর। যখন কোনো তারকে এন গুণ টানবা, এন গুণ টানলে ওই তারের যে বর্তমান রোধটা হবে ওটা হলো এন স্কোয়ারটা হবে, যে কয় গুণ টানা হয়েছে তার স্কোয়ার, ইন্টু আর যে আগের রোধটা আছে ওটা। একটা উদাহরণ করলে বুঝতে পারবা। এই দেখো, একটি পরিবাহীর তারের রোধ 6 ওহম, এর দৈর্ঘ্য টেনে 3 গুণ করা হলো, রোধ কত হবে? এন স্কোয়ার। 3 স্কোয়ার, এই যে কয় গুণ করা হয়েছে? এন। 3 স্কোয়ার 9, আর হচ্ছে রোধ আর ইন্টু 6, এই যে 6 নং 54। আশা করি বুঝতে পেরেছো। এখন নতুন টপিকে যাওয়া যাক, সিডিআর বা কারেন্ট ডিভাইডেড রুলস। এখন দেখো, কারেন্ট ডিভাইডেড রুলসটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন দুটা রোধ সমান্তরালে থাকবে। দুটো রোধ সমান্তরালে থাকলে আমরা কারেন্ট ডিভাইডেড রুলস অ্যাপ্লাই করব। এই দেখো, দুটো সমান্তরালে আছে, তারপর দেখো কারেন্ট ডিভাইডেড রুলস। এখানে আর ওয়ান দিয়ে কি পরিমাণ রোধ যায়, কি পরিমাণ কারেন্ট প্রবাহ হয়, আমরা এটা বের করব। কিভাবে বের করব? দেখো, এটা বের করার জন্য আই ওয়ান ইকুয়াল টু যেটার রোধ সেটা নিচে থাকবে, যার রোধ বের করব বা যার কারেন্ট প্রবাহ বের করব সেটা নিচে থাকবে। আমরা আর ওয়ানের কারেন্ট প্রবাহ বের করব, সেই জন্য আর ওয়ানটা নিচে থাকবে। আর সমান্তরালে যে আমরা পাবো, তুলো রোধটা পাবো, সেটা উপরে থাকবে। দেখো, সমান্তরালে তুলো রোধ আর ওয়ান প্লাস আর টু, মানে 1 ডিভাইডেড বাই যেভাবে আর কি তোমরা। এরপর হচ্ছে আই টু উপরে, এই যে সমান্তরাল রোধ, আর যার রোধটা বের মানে যার কারেন্ট প্রবাহটা বের করব সেটা থাকবে নিচে। এরপর আমরা গুণ করব হচ্ছে বর্তনীর মোট কারেন্ট প্রবাহটা। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড রুলস। আমরা এখন বের করব, ধরো আর ওয়ান দিয়ে কি পরিমাণ ভোল্টেজ যায় বা আর টু দিয়ে, এখন এটা কখন অ্যাপ্লাই করব? যখন শ্রেণীতে থাকবে। এখন আর ওয়ান দিয়ে কি পরিমাণ ভোল্টেজ যায় বের করার জন্য প্রথমে উপরে আর ওয়ান দিব, নিচে শ্রেণীতে তুলোরোধ বের করব। শ্রেণীতে তুলোরোধ আর ওয়ান প্লাস আর টু, বুঝতে পেরেছো আশা করি। এরপর হচ্ছে পুরো বর্তনীর যে ভোল্টেজ এটা গুণ করে দেবো। এরপর আরেকটা দেখো, তাহলে বুঝতে পারবা। ধরো আর টুর আমরা ভোল্টেজটা বের করব, ভি টু দিব, আর যেটার ভোল্টেজ বের করব সেটা থাকবে উপরে, নিচে পুরো বর্তনের যে তুলোরোধটা থাকবে শ্রেণীতে ইনটু বর্তনের পুরো ভোল্টেজ। দুইটার পার্থক্য কি? কারেন্ট ডিভাইডেড রুলসে পার্থক্য হচ্ছে যার কারেন্ট প্রবাহ বের করব সেটা নিচে থাকবে, আর এখানে হচ্ছে যার ভোল্টেজ প্রবাহটা বের করব সেটা থাকবে হলো উপরে। আশা করি বুঝতে পেরেছো। তড়িৎ প্রবাহের শক্তি ও বিদ্যুৎ বিল। এখানে দেখো, আমরা জানি কি আই ইকুয়াল টু ভি বাই আর, এটা তো আমরা আগে থেকে জানি। এখন ক্ষমতা সমান কি জানি? পি ইকুয়াল টু ভি আই, আমরা সবাই জানি। শক্তি সমান সমান ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এখন এটা কিভাবে আসলো? আমরা ডাব্লিউ ইকুয়াল টু পিটি তাই জানি না। এরপর দেখো, পি সমান সমান কি লেখা যায়? ভি আই। ভি আইটা আমরা এখানে লিখলাম, এরপর টিতে তো থাকলো। এরপর ভি সমান সমান কি লেখা যায়? ভি সমান সমান আই আর। আই আরটা লিখলাম, আর আই আর টি তো আছে, আই স্কোয়ার আর টি। আশা করি বুঝতে পেরেছো। আর আই হচ্ছে কারেন্ট প্রবাহ, এরপর আর হচ্ছে রোধ, টি হচ্ছে সময়। আশা করি বুঝতে পেরেছো। এই সূত্রগুলো মুখস্থ করলে তোমরা অ্যান্সার করতে পারবে। এখন নেক্সট চ্যাপ্টারে যাওয়া যাক। এখন এসেছি আমরা যে চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্নের উত্তরগুলো করে থাকি, যেটা আমাদের নিজেদের মানে সহজ লাগে। এই চ্যাপ্টারটা দেখো, পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এমসিকিউতে আসে, এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রোম এন স্কোয়ার বাই জেড। এখন দেখো, এন হচ্ছে কি? কক্ষপথ, কততম কক্ষপথ বলে দিবে 3, 4, আর জেড সাধারণত লাগে না, কারণ সাধারণত হাইড্রোজেন বলে, তো 1, 2 বললে 1 স্কোয়ার 2 স্কোয়ার দিয়ে দিবা। আর জেড হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। আশা করে বুঝতে পেরেছো। এই মানটা বসায় এই করে দিলে বলবে আর কি, 2তম কক্ষপথের ব্যাসার্ধ 2 দিয়ে করে ফেলা দিবা, শেষ। এনতম কক্ষপথের শক্তি ই এন জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ই ওয়ান। ই ওয়ানের মান কত? 13.6। 13.6 এখানে লেখে, ধরো দ্বিতীয় কক্ষপথ বললো, নিচে 2 দিয়ে 2 স্কোয়ার 4 দিয়ে আর কি ক্যালকুলেশন করে ফেলবা। এরপর হচ্ছে তেজস্ক্রিয়তা। এখান থেকে কোশ্চেন এসে থাকে পরীক্ষায়, এবারও আশা করে আসতে পারে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা জানি সূত্র এন ইকুয়াল টু এন নট ই মাইনাস ল্যামডা ডিটি। এখন দেখো, এখানে এন হচ্ছে কি? এন হচ্ছে টি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা, মানে টি সময় পর পরমাণু ভাঙ্গাচোরা হয়ে যা থাকে আর কি,
আর এন নট হচ্ছে কি শুরুতে তোমার যে পরিমাণ অক্ষত পরমাণু থাকে শুরুতে একদম ফার্স্টে। আর এন কি, আরেকবার বলি, এন হচ্ছে টি সময় পর অক্ষত, মানে কাজটা হওয়ার পর, ধরো ভাঙ্গা চূড়া করার পর। তো তোমাকে প্রশ্ন যখন বলবে শুরুতে এত আছে, তখন সেটাকে এন নট নেবে, আর টি তো হচ্ছে সময়, ল্যামডা দেওয়া থাকবে। এরপর দেখো অর্ধায়ু, পরীক্ষা অর্ধায়ু আসে, অর্ধায়ু হচ্ছে টি হাফ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা। লন টু ক্যালকুলেটারে দিলে মান বের হয়ে যাবে, আর ল্যামডার মান দেওয়া থাকবে। আর গড় আয়ু কি, গড় আয়ু ইকুয়াল টু 1/λ। আমরা ল্যামডার মান কিভাবে বের করতে পারি, এই ধরো নিচে লন টু নিয়ে নিলাম, তাহলে 1/λ মান কি, টি মানে অর্ধায়ু ডিভাইড বাই লন টু। সো আমরা লন টু এটাই লিখতে পারি, 1/λ সমান সমান টি হাফ বাই লন টু। আমাদের 5টি চ্যাপ্টার ভালোভাবে রিভিশন শেষ। এই ক্লাসটা করে তোমরা এখন প্র্যাকটিস করতে লেগে যাও। তোমরা খালি এই যে সূত্রগুলো বলেছে আর যে কয়েকটা ম্যাথ করাইছি, এগুলো ভালো করে একটু বুঝার ট্রাই করো, সূত্রগুলো ভালো করে বুঝো। এই 5টা চ্যাপ্টারই করো। যাদের বেসিক খারাপ তারা 5টা চ্যাপ্টার করো, আর যাদের ভালো তাদের তো সবই করো। যাদের বেসিক খারাপ এই 5টা চ্যাপ্টার ভালো করে করো, তাহলে আশা করি তোমরা কালকের পরীক্ষায়, মানে 2 দিন পরের যে পরীক্ষাটা আছে, আশা করি অনেক ভালো করবে। এই 7-8 ঘন্টার ক্লাস করো না, কারণ তোমরা ফার্স্ট পেপারের দিন 7-8 ঘন্টার ক্লাস করেছো, কোনো কাজে আসে না যদি নিজে না প্র্যাকটিস করো। সূত্র পারলে দেখবা যে তোমাদের এই পরীক্ষায় কি সমস্যা হয়েছে, দেখবা যে অনেকে সূত্রই ভুলে গেছো। সূত্রটা এখন ভালো করে আমি বুঝাইছি, এখন এটা বুঝে আরেকটু নিজে আরেকবার দেখো, একবার না বুঝলে তারপর প্র্যাকটিস করতে লেগে যাও। আশা করি তোমরা ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষায় ভালো করবে। যারা খারাপ করেছিলে তারা কামব্যাক দেবে, আর যারা ভালো করেছিলে তাদের জন্য তো ভালোই। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।